এখন আমি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটিকে নিয়ে আলোচনা করব। এটি মূলত ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এখান থেকে 4 নম্বরের এমসিকিউজ টাইপের কোয়েশ্চেন থাকবে। তো এই কবিতাটি আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে বাংলা মানে করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা এর টাইটেলের দিকে ফোকাস করব একটু। তো টাইটেলটা যদি আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছি যে কম্পোজড মানে হচ্ছে লিখিত বা রচিত, আপন মানে হচ্ছে ওপরে। ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে একটি ব্রিজের নাম, এটা লন্ডন শহরে অবস্থিত টেমস নদীর ওপরে। তাহলে কবিতাটি কি করা হয়েছিল? কম্পোজ করা হয়েছিল বা লেখা হয়েছিল আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে। কবে লেখা হয়েছিল? সেপ্টেম্বর 3, 3রা সেপ্টেম্বর 1802 সালে, অর্থাৎ 1802 সালের 3রা সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে কবিতাটি লেখা হয়েছিল। ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে লন্ডনে টেমস নদীর উপরে একটি ব্রিজ। এবার এর কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে। অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কে যদি আমরা জানি, তো সংক্ষেপে কবি সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। যেমন বার্থ, তার জন্ম হচ্ছে এপ্রিল 7, অর্থাৎ 7ই এপ্রিল 1770 ইন কাম্বারল্যান্ড, তার জন্মস্থান এবং তার জন্মের তারিখ এখানে দেখানো হলো। ডেথ, তিনি মারা গিয়েছিলেন এপ্রিল 23, 1850, 1850 সালে 23শে এপ্রিল। এবার ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমরা যেটুকু জানি যে তিনি হচ্ছেন এ পোয়েট অফ নেচার, তিনি একজন প্রকৃতির কবি। সিম্পল ল্যাঙ্গুয়েজ, তার কবিতার ভাষা হচ্ছে একদম সিম্পল মানে সহজ সরল। আর রাস্টিক লাইফ, তার কবিতার বিষয়বস্তু হচ্ছে রাস্টিক লাইফ, অর্থাৎ গ্রাম্য জীবন, গ্রামের মানুষ, গ্রামের প্রকৃতি, এই সমস্ত নিয়েই তার কবিতার বিষয়বস্তু গড়ে উঠেছে। এবারে অ্যাবাউট দ্য পোয়েম, আমরা যে পোয়েমটা এবার পড়তে যাচ্ছি, যার নাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো এটা কম্পোজড করা হয়েছিল কবে? কম্পোজড করা হয়েছিল সেটা আমরা টাইটেলে দেখতেই পাচ্ছি, টাইটেলই দেওয়া রয়েছে সেপ্টেম্বর 3, 1802, 1802 সালের 3রা সেপ্টেম্বর এই কবিতাটি কম্পোজড করা হয়েছিল। এবার রয়েছে পাবলিশড, এটা ফার্স্ট প্রকাশিত হয়েছিল 1807 সালে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার রয়েছে সোর্স, অর্থাৎ এই কবিতাটি কোথায় থেকে নেওয়া হলো। তো সোর্স হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস, এই গ্রন্থ থেকে আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে, এটা হচ্ছে সোর্স। এবার এই কবিতাটি কি ধরনের কবিতা? তো এটা হচ্ছে সনেট, যাকে বাংলায় বলে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতা। এবার সনেট তো আবার 2 রকমের আছে, তো তার মধ্যে এটা হচ্ছে পেত্তারকান সনেট বা ইটালিয়ান সনেট। এইবারে এই সনেটের যে রাইম স্কিম, অর্থাৎ শেষের যে ছন্দ মিল, সেই রাইম স্কিমের মধ্যে রয়েছে এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। এটা আমি কবিতার লাইন দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। তো পড়ার আগে আমাদের এই জিনিসগুলো একটু নোট নিতে হবে, এরপরে আমরা কবিতাটির লাইন বাই লাইন পড়তে শুরু করব। তো যে কথা বলছিলাম যে এই কবিতাটি হচ্ছে একটি সনেট জাতীয় কবিতা, এখানে 14টি সেন্টেন্স রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ 8 লাইনের একটা স্ট্যাঞ্জা, তারপরে রয়েছে 6 লাইনের একটা স্ট্যাঞ্জা, যেটা ইটালিয়ান সনেট বা পেত্তারকান সনেটের একটা বৈশিষ্ট্য বলতে পারো। তো প্রথমে যে 8 লাইন রয়েছে এটাকে বলা হচ্ছে অক্টেভ, আর শেষের যে 6 লাইন রয়েছে সেটাকে বলছে সিস্টেট, বাংলাতে বলে অষ্টক এবং ষঠক। তাহলে এই হচ্ছে সনেট, মোট 14টি লাইন, 8 + 6। এবার যেটা বলা হয়েছিল যে এর ছন্দ মিল, সেই ছন্দ মিলটা আমি কি বলেছিলাম যে এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। তো সেটা এবার আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে শেষে যে আমাদের উচ্চারণটা আছে সেটাকে আমরা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তো এটা হয়ে যাচ্ছে কি আবার এ, আবার কি হয়ে যাচ্ছে, সরি, এটা হয়ে যাচ্ছে বি, আবার এটা হয়ে যাচ্ছে এ। ঠিক একই রকমভাবে আবার এটাতে দেখো চলে আসছে এ, তারপরে এখানে আবার বি, তারপরে আবার বি, তারপরে আবার এ। কিভাবে আসছে দেখো, উচ্চারণটা ঠিক মিলছে কিনা। এখানে শেষে ফেয়ার, ফেয়ারের সঙ্গে রয়েছে এখানে ওয়ার। দেখো ফেয়ার এবং ওয়ার এই দুটো কিন্তু আমাদের উচ্চারণটা মিলে যাচ্ছে। এখানে শেষে দেখো বাই আর ম্যাজিস্টাই, বাই আর টাই, এই দুটো কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে এ বিবি এ, ঠিক একই রকমভাবে আবার এটাকে যদি আমরা এ ধরি, মানে এখানে একই রকম উচ্চারণ চলে আসবে, এখানে ওয়ার আর বেয়ার। আবার এখানে লাই, তারপরে স্কাই, অর্থাৎ যেখানে যেখানে বি রয়েছে শেষে সেই সব জায়গাতে দেখবে তোমরা যে একই রকমের একটা উচ্চারণ চলে আসছে যেখানে যেখানে বি রয়েছে। ঠিক একই রকমভাবে যেখানে যেখানে আমাদের এ আছে সেখানে সেখানে একই রকমের ঠিক উচ্চারণটা চলে আসছে।
এবার এখানে আমরা এটা হলো অক্টেভে 8 লাইনে, এবার সিস্টেট যেটা রয়েছে সেখানে 6 লাইনে কি বলেছিলাম, সিডি সিডি সিডি, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে সি ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে ডি, ঠিক একইরকমভাবে এটা হয়ে যাচ্ছে সি, এটা হয়ে যাচ্ছে ডি, আবার এটা হয়ে যাচ্ছে সি, আর আমাদের এটা হয়ে যাচ্ছে ডি। তো এখানে উচ্চারণগুলো তোমরা দেখে নাও যে এখানে সি এ যেখানে রয়েছে সি সেখানে একই ধরনের উচ্চারণটা চলে আসবে। এখানে দেখো স্টিফ, এখানে রয়েছে ডিপ, তারপরে এখানে রয়েছে অ্যাসলিপ, ঠিক একই রকমভাবে যেখানে যেখানে ডি রয়েছে দেখো এখানে হিল, হিলের সঙ্গে এখানে রয়েছে উইল, তারপরে এখানে রয়েছে স্টিল। তো এই হচ্ছে আমাদের রাইম স্কিম বা ছন্দ মিল। এবার আমরা এই কবিতাটিকে লাইন বাই লাইন বাংলা মানে সহ পড়ব এবং যতটা পারা যায় এর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর অন্য কিচ্ছু নেই, টু শো দেখানোর মতো, মোর ফেয়ার যেটা আরও বেশি সুন্দর। অর্থাৎ এই কবিতাটা পড়ার আগে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কয়েকটা কথা বলা দরকার, নাহলে কিন্তু এই কবিতাটি ঠিকঠাক বুঝতে পারা যাবে না। অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে নিয়ে একদিন লন্ডন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন ডোভার বন্দরের উদ্দেশ্যে। যেতে যেতে তিনি লন্ডন শহরের সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এবার সময়টা ছিল একদম সকালবেলা বা ভোরবেলা। তাহলে ভোরবেলায় তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন, সঙ্গে ছিল তার সিস্টার ডরোথি। এবারে সেই ব্রিজের ওপর থেকে লন্ডন শহরের সৌন্দর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন এবং মুগ্ধ হয়ে তার মনে হয়েছিল যে এর চেয়ে সুন্দর বা এর চেয়ে ভালো পৃথিবীতে আর অন্য কিচ্ছু নেই। তাই তিনি বলছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে আর অন্য কিছুই নেই, টু শো মোর ফেয়ার, দেখানোর মতো এর চেয়ে সুন্দর। কার চেয়ে সুন্দর? লন্ডন শহরের চেয়ে। লন্ডন শহরটা তিনি কোথা থেকে দেখছেন? ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে দেখছেন। কখন দেখছেন? সকালবেলায় বা ভোরবেলায়। সঙ্গে কে আছে? সঙ্গে রয়েছে সিস্টার ডরোথি। তিনি কোথায় যাচ্ছিলেন লন্ডন থেকে ফ্রান্সে যাবেন, তো তার আগে ডোভার বন্দরে যাচ্ছিলেন। ডোভার থেকে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে কোনো যানবাহন ধরবেন। তো প্রথম লাইন থেকে আমরা জানতে পারলাম যে লন্ডন শহরের সৌন্দর্য দেখে কবি অত্যন্ত মুগ্ধ হয়েছেন এবং তার মনে হয়েছে যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই। তারপর দেখো, ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ সে হবে, এটা যেহেতু কবিতার লাইন তাই আমাদের এখানে কিন্তু ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে সাজানো থাকে পরপর সেরকম কিন্তু এখানে সিকোয়েন্সটা থাকবে না। তো দেখো এটাকে যদি আমরা এইভাবে বলি যে হি উড বি ডাল অফ সোল, অর্থাৎ সে হবে সোলের দিক থেকে, সোল মানে হচ্ছে মন বা আত্মা, তো আত্মা বা মনের দিক থেকে সে হবে ডাল। ডাল মানে হচ্ছে একজন অনুভূতিহীন মানুষ। তাহলে সে মনের দিক থেকে হবে একটা অনুভূতিহীন মানুষ। কে হবেন না? তো হু কুড পাস বাই, যে পাশ কাটিয়ে যেতে পারবে, কাকে? অ্যা সাইট, একটা দৃশ্যকে, সো টাচিং, যে দৃশ্যটা এত বেশি হৃদয়স্পর্শী, মানে মনকে একদম টাচ করে যায়, সেই টাচিং একটা দৃশ্যকে, সেই দৃশ্যটা কিভাবে টাচিং? ইন ইটস ম্যাজেস্টি, তার নিজস্ব মহিমায়। তাহলে স্বমহিমায় হৃদয়স্পর্শী এরকম একটা দৃশ্যকে যে ব্যক্তি পাশ কাটিয়ে চলে যাবে বা অবহেলা করে চলে যাবে, সে হচ্ছে মনের দিক থেকে একদম অনুভূতিহীন একটা মানুষ। দিস সিটি নাও, এই শহরটি এখন, এই শহর মানে হচ্ছে দ্য সিটি অফ লন্ডন। ডোথ, এই ডোথ মানে হচ্ছে ডাজ, অর্থাৎ ডু ডিড ডাজ যে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি সেটারই এটা হচ্ছে একটা পোয়েটিক ইউজ বা ওল্ড ইংলিশ। তো এই শহরটি ডোথ অর্থাৎ ডাজ হবে এখানে, লাইকে গার্মেন্ট, একটা পোশাকের মতো করে, লাইক মানে মতো, এক গার্মেন্ট, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক, ওয়ার পরিধান করেছে। আমরা যেমন আমরা জামা কাপড় পরিধান করি, ঠিক একই রকমভাবে এই শহরটি একটি গার্মেন্টের মতো করে, একটা পোশাকের মতো করে পরিধান করেছে। কি পরিধান করেছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে, সকালবেলার যে সৌন্দর্য সেটাকে কিন্তু কবি এখানে গার্মেন্টের সঙ্গে বা পোশাকের সঙ্গে তুলনা করেছে।
আর লন্ডন শহরটা সেই সৌন্দর্যটাকে যেন পরিধান করেছে। সেই সৌন্দর্যটা কেমন? সেই সৌন্দর্যটা হচ্ছে সাইলেন্ট, অর্থাৎ নীরব, কোনো রকমের হইচই নেই। বেয়ার মানে হচ্ছে এখানে উন্মুক্ত, অর্থাৎ একদম খোলা, দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। শিপস জাহাজগুলো, অর্থাৎ জলজাহাজ যেগুলো, ওই লন্ডন শহরের পাশ দিয়ে টেমস নদী বয়ে গেছে, আর সেই নদীর উপরেই ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো সেখান থেকে কবি শিপস দেখতে পাচ্ছেন, জাহাজ দেখতে পাচ্ছেন। টাওয়ার্স মানে হচ্ছে উঁচু উঁচু অট্টালিকা বা উঁচু উঁচু বাড়ি। ডোমস অর্থাৎ গম্বুজ। থিয়েটার্স নাট্যশালা, যেখানে নাটক হয়। অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলো লাই মানে এখানে রয়েছে, পড়ে রয়েছে বা শুয়ে রয়েছে বা দেখা যাচ্ছে। ওপেন মানে হচ্ছে দৃশ্যমান বা একদম খোলা, উন্মুক্ত। কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে? আনটু মানে হচ্ছে পর্যন্ত। দ্য ফিল্ডস মাঠ পর্যন্ত। অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ পর্যন্ত। তাহলে ওই দূরের মাঠ এবং আকাশ পর্যন্ত তাকিয়ে কবি কি দেখতে পাচ্ছেন? শিপস অর্থাৎ জাহাজ, টাওয়ার্স অর্থাৎ উঁচু উঁচু বাড়ি, ডোমস গম্বুজ, থিয়েটার্স নাট্যশালা, অ্যান্ড টেম্পলস এই মন্দিরগুলোকে দেখা যাচ্ছে। এগুলো কি হচ্ছে? এগুলো লাই রয়েছে, অর্থাৎ ওপেন মানে দেখা যাচ্ছে, বা এগুলো পড়ে রয়েছে ওপেন উন্মুক্ত অবস্থায়, মানে একদম খোলা দেখা যাচ্ছে, কিছুতে ঢাকা নেই। কতদূর দেখা যাচ্ছে? না তো আনটু ফিল্ডস পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ পর্যন্ত, মাঠ এবং আকাশ পর্যন্ত। অল ব্রাইট সব কিছুই উজ্জ্বল, অর্থাৎ এই যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস এই সব কিছু কেমন? ব্রাইট, উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং এবং এগুলো সবাই গ্লিটারিং করছে, অর্থাৎ চকচক করছে। কিসে? ইন দ্য স্মোকলেস এয়ার ধোঁয়াহীন বাতাসে এই সব কিছুই কি করছে? ব্রাইট, উজ্জ্বল এবং গ্লিটারিং এবং চকচক করছে। তো বাতাস ধোঁয়াহীন কেন? বাতাস ধোঁয়াহীন এই কারণে যে কবি যখন শহরটাকে দেখছেন অত্যন্ত ভোরবেলা বা সকালবেলা, তখন কিন্তু দিনের যে অ্যাক্টিভিটিস, যেমন উনুন ধরানো, কলকারখানা চালানো বা গাড়ি ঘোড়া চলা, সেগুলো কিন্তু শুরু হয়নি। তাই সেই বাতাসটা ছিল স্মোকলেস, ধোঁয়াহীন। আর সেই ধোঁয়াহীন হওয়ার কারণেই কবি ব্রিজের উপর থেকে তাকিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছিলেন। এটা হলো অক্টেভের 8 লাইন। এবার আমরা নিচের যে 6 লাইন রয়েছে সিস্টেম, সেইটা নিয়ে আলোচনা করছি। তো এখানে দেখা বলছে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার মানে কখনোই না, ডিড মানে এটা হলো ওই ডাজ ডিড, সান সূর্য, মোর বিউটিফুলি আরও বেশি সুন্দরভাবে স্টিপ মানে এখানে হচ্ছে প্লাবিত করা। তাহলে সূর্য কখনোই আরও বেশি সুন্দরভাবে প্লাবিত করতে পারেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম স্প্লেন্ডার দিয়ে। স্প্লেন্ডার মানে হচ্ছে দ্যুতি বা আলোর ছটা। কাকে? ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, অর্থাৎ দুটো পাহাড়ের মধ্যবর্তী অংশ। রক মানে হচ্ছে পাথর, অর হিল অথবা পাহাড়কে। তাহলে সূর্য এর আগে কখনো আরও বেশি সুন্দরভাবে প্লাবিত করতে পারেনি তার প্রথম স্প্লেন্ডার বা দ্যুতি দিয়ে। কাকে? ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাথর এবং পাহাড়কে। অর্থাৎ আজকে সূর্য যেমনভাবে এই লন্ডন শহরটাকে একদম প্লাবিত করে দিয়েছে, মানে সূর্যের আলোটাকে এখানে যদি ঝর্ণার জলের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ঝর্ণার জল যেমন উপর থেকে গড়ে এসে সব কিছুকে প্লাবিত করে দেয়, ভিজিয়ে দেয়, ঠিক একরকমভাবে সূর্যের আলোটাকে যেন ঝর্ণার জলের সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা আজকে লন্ডন শহরটাকে যেমনভাবে প্লাবিত করেছে, ভিজিয়ে দিয়েছে, অর্থাৎ এরকমভাবে কিন্তু সূর্য এর আগে কখনোই কোনোদিন পারেনি। নেয়ার মানে হচ্ছে নেভার, এখানে ভিটা উজ্জ আছে, পরে তোমরা আবার নেভারটা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে নেভার। তো নেয়ার কখনোই দেখিনি আমি আগেই বললাম যে যেহেতু এটা কবিতা, এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে সাজানোর বিষয়টা কিন্তু আসবে না। কবিতার ছন্দ মেলানোর জন্য বা কবিতার প্রয়োজনে কিন্তু এরকমভাবে লেখা যায়। তো নেয়ার কখনোই দেখিনি আমি। নেভার ফেল্ট কখনো অনুভবও করিনি, কখনো দেখিওনি, কখনো অনুভবও করিনি। কি? এ কাম সো ডিপ। সো মানে এত, ডিপ মানে গভীর, আর কাম মানে হচ্ছে একটা শান্ত ভাব। একসঙ্গে বলতে গেলে
এ কাম সো ডিপ, এত গভীর প্রশান্তি, এত গভীর প্রশান্তি আমি কখনো দেখিওনি, আমি কখনো অনুভবও করিনি, যেমনটা আজকে কবি লন্ডন শহরটাকে দেখছে ব্রিজের ওপর থেকে। দ্য রিভার গ্লাইডেথ, নদীটি গ্লাইডেথ, গ্লাইডেথ মানে হচ্ছে ধীরে ধীরে বয়ে চলা, নদীটি ধীরে ধীরে বয়ে চলেছে। প্রশ্ন হলো কোন নদী? এখানে নদী হচ্ছে দ্য রিভার টেমস, টেমস নদী। সেই নদীটা কি করছে? গ্লাইডেথ, ধীরে ধীরে বয়ে চলেছে। অ্যাট হিজ ওন সুইট উইল, হিজ ওন তার নিজস্ব, সুইট সুমিষ্ঠ, উইল মানে এখানে হচ্ছে ইচ্ছা। একসঙ্গে বলতে গেলে নদীটি তার নিজস্ব সুমিষ্ঠ ছন্দে বয়ে চলেছে, বা আরও সাহিত্যিক ভাষায় বলতে গেলে বলা যেতে পারে যে নদী আপন বেগে পাগল পারা। ডিয়ার গড, প্রিয় ঈশ্বর, দেখো এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে। কবি এই লন্ডন শহরের সৌন্দর্য দেখে অত্যন্ত অত্যন্ত মুগ্ধ হয়েছেন, তাই কবি অবাক হয়ে ঈশ্বরকে ডাকছেন, বলছে ডিয়ার গড, হে ঈশ্বর। দ্য ভেরি হাউসেস, প্রত্যেকটি বাড়ি, ভেরি হাউসেস বাড়িগুলি, অর্থাৎ যে বাড়িগুলি কবি ব্রিজের উপর থেকে দেখছেন সেই বাড়িগুলি, সিম মনে হচ্ছে, অ্যাসলিপ ঘুমন্ত, প্রত্যেকটি বাড়িকে দেখে মনে হচ্ছে বাড়িগুলি যেন ঘুমন্ত। বাড়িগুলো ঘুমন্ত মানে হচ্ছে বাড়ির যারা ইনমেটস রয়েছে, অর্থাৎ বাড়ির যারা বাসিন্দা তারা তখন ঘুমন্ত, যেহেতু ভোরবেলা বা সকালবেলা কেউ তখন ঘুম থেকে ওঠেনি। এবারে আমরা দেখে নেব পরের সেন্টেন্সটি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং ওই মাইটি হার্ট, মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, ইজ লেইং শুয়ে রয়েছে, স্টিল চুপচাপ। এখানে অল দ্যাট মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে ওই লন্ডন শহরটাকে। কবির মনে হয়েছে যে লন্ডন শহরটা একটা মাইটি হার্টের মতো, একটা সর্বশক্তিমান হৃৎপিণ্ডের মতো, এবং সেটা সেই মুহূর্তে কি করছে? লেইং স্টিল, চুপচাপ শুয়ে রয়েছে, অর্থাৎ বিশ্রামরত অবস্থায় রয়েছে। কেন মনে হয়েছে? কারণ শহরের যে ব্যস্ততা, শহরের যে কাজকর্ম, সেগুলো কিন্তু তখনও পর্যন্ত শুরু হয়নি। সেই জন্য বলা হয়েছে যে অল দ্যাট মাইটি হার্ট, ওই সর্বশক্তিমান হৃৎপিণ্ডটি লেইং স্টিল, চুপচাপ শুয়ে রয়েছে। এখানে লন্ডন শহরটাকে বলা হয়েছে সে দেশের হৃৎপিণ্ড। যেমন একটা শরীরের আমাদের হৃৎপিণ্ড, তার কাজ হলো সারা শরীরে আমাদের রক্ত সঞ্চালন করা এবং রক্তের মাধ্যমে বিভিন্ন পুষ্টিরস পৌঁছে দেওয়া এবং সেখান থেকে আবার অপ্রয়োজনীয় জিনিসগুলো ফিরিয়ে আনা, এই যে প্রসেসটা চলে হৃৎপিণ্ডের মাধ্যমে, ঠিক একই রকমভাবে একটা দেশের যে রাজধানী শহর, সেটাও কিন্তু একটা হৃৎপিণ্ডের মতোই, সেখান থেকে কিন্তু সমস্ত রকমের কাজকর্ম পরিচালিত হয়। তাই কবির এখানে মনে হয়েছে যে ওই লন্ডন শহরটি একটা মাইটি হার্ট, একটা হৃৎপিণ্ডের মতো, এবং সেটা কিন্তু তখনও পর্যন্ত চুপচাপ শুয়ে রয়েছে। তাহলে এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।